পুকুরের ধারে দাঁড়িয়ে আমি যেন জমে গেলাম। শাশুড়িকে এমন অবস্থায় আমি আগে কখনো দেখিনি। তার মুখটা ফ্যাকাশে, চোখে আতঙ্ক, আর তার কাঁধে স্পষ্ট লাল রঙের দাগ। আমি দ্রুত তার কাছে দৌড়ে গেলাম। মা, আপনার কাঁধে এই রক্ত কেন? তিনি যেন ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না। আমি তার হাত ধরে বললাম, কি হয়েছে? কি করেছে এটা মা? তিনি কাঁপা গলায় বললেন, আমি তৃষাকে অনুসরণ করছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আপনি তৃষাকে অনুসরণ করছিলেন কেন মা? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অনেক দিন ধরে ওকে সন্দেহ হচ্ছিল আমার। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কেন সন্দেহ হচ্ছিল মা? তিনি চারপাশে একবার তাকালেন, যেন কেউ শুনছে কি না দেখছেন। তারপর খুব নিচু গলায় বললেন, কারণ ও সব জানে। আমার গলা শুকিয়ে গেল। কি জানেন? তিনি আমার দিকে তাকালেন। আমার অতীত। আমার মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। আমি বললাম, কিন্তু আপনার কাঁধে রক্ত এলো কোথা থেকে? তিনি ধীরে ধীরে বললেন, আমি যখন ওর পেছনে যাচ্ছিলাম ঠিক তখন হঠাৎ ও ঘুরে দাঁড়ায় আর আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। কি কি ছুঁড়ে মারে? মনে হয় ওটা পাথর ছিল। আমি ভয় পেয়ে গেলাম, আরো ভয় পেয়ে গেলাম। তাহলে তৃষা আপনাকে মেরেছে? তিনি উত্তর দিলেন, শুধু পুকুরের জলের দিকে তাকিয়ে থাকলেন। ঠিক তখনই আমার মনে পড়ল সেই কাপড়টার কথা, যে কাপড়টা আমি পুকুরের ধার থেকে কুড়িয়ে এনেছি। আমি তার সামনে ধরলাম, বললাম, মা, এটা তৃষা পুকুর পাড়ে ফেলেছিল। তিনি কাপড়টা দেখে কেঁপে উঠলেন, এটা কোথায় পেলি? আমি বললাম, জলের ধারে। তিনি কাপড়টা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ফিস ফিস করে বললেন, এটা এটা আমার। আমি আরও অবাক হয়ে বললাম, আপনার? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা আমার শাল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে তৃষা এটা পুকুরে ফেললো কেন মা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কারণ এই শালে একটা প্রমাণ ছিল। আমার আর খুব ধড়ফড় করতে লাগলো আরও বেশি। কিসের প্রমাণ মা? তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা দরজা বন্ধ করার শব্দ, জোর আওয়াজ পেলাম। আমরা দুজনে চমকে উঠলাম। আমি দ্রুত বললাম, মা, চলুন বাড়ির ভেতরে যাই। আমরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরলাম। ঘরের ভেতর তখন সব নিস্তব্ধ, মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে আছে। আমি শাশুড়িকে তার ঘরে বসালাম আর তার কাঁধে ওষুধ লাগাতে লাগাতে বললাম, মা, এখন আর লুকিয়ে কোনো লাভ নেই, সব খুলে বলুন। তিনি চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পর খুব ধীরে বলতে শুরু করলেন, 25 বছর আগে এই বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমার বুক কেঁপে উঠল। কি ঘটনা? তিনি বললেন, আমার প্রথম স্বামী হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। আমি বললাম, আপনি তো বলেছিলেন তাকে মেরে ফেলা হয়েছিল। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, পরে আমরা জানতে পারি তাকে হত্যা করা হয়েছে। কে করেছিল? তিনি এবার সরাসরি উত্তর দিলেন না, বরং বললেন, ও আমাকে খুব ভালোবাসত, কিন্তু আমাদের বিয়ে মেনে নেয়নি আমার পরিবার। আমি চুপ করে শুনছিলাম। তারপর পরিবারের চাপে আমাকে আর একজনকে বিয়ে করতে হয়। আমি বুঝলাম তিনি সোহেলের বাবা। তিনি আবার বললেন, কিন্তু বিয়ের কিছুদিন পরই আমার প্রথম স্বামী এই বাড়িতে আসে। আমার শরীর শিউরে উঠল। তারপর কি হলো? তিনি চোখ বন্ধ করে বললেন, সেদিন রাতে ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। কার সাথে? তিনি খুব আস্তে করে বললেন, তোর শ্বশুরের সাথে। আমি স্তব্ধ হয়ে গেলাম।
মানে সোহেলের বাবা? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তাহলে তিনি ফিসফিস করে বললেন, আমি নিজের চোখে দেখেছিলাম সেই রাতে কি ঘটেছিল। আমার গা কাঁটা দিয়ে উঠল। কি হয়েছিল মা, তারপরে বলুন। তিনি বললেন, তোর শ্বশুর রাগের মাথায় তাকে আঘাত করেছিল। ঘরটা ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে বললাম, তাহলে এটা একটা খুন ছিল মা? তিনি চোখ নামিয়ে বললেন, হ্যাঁ। আমার মাথা ঘুরে যাচ্ছিল। ঠিক তখনই দরজার পাশে একটা শব্দ হলো। আমরা দুজনেই তাকালাম। দরজাটা অল্প খোলা আর সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। দরজাটা পুরো খুলতেই দেখি তৃষা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই, বরং তার চোখ লাল। সে ধীরে ধীরে বলল, অবশেষে সত্যিটা বলছেন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শাশুড়ি কাঁপা গলায় বললেন, তৃষা, তুমি এখানে কেন? তৃষা সামনে এগিয়ে এলো। তার চোখে অদ্ভুত একটা রাগ। তারপর সে এমন একটা কথা বলল যেটা শুনে আমার মাথা ঘুরে গেল। কারণ যাকে খুন করা হয়েছিল সে ছিল আমার বাবা। ঘরটা যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আমার মনে হলো পৃথিবীটা থেমে গেছে। কারণ তৃষা, তার কারণ তৃষা সোহেলের নিজের বোন না। তাহলে ও কে? এই বাড়িতে আসলে কতগুলো গোপন সত্য লুকিয়ে আছে। আর তার সবচেয়ে বড় প্রশ্ন, তৃষা কি সত্যিই প্রতিশোধ নিতে এসেছে? ঘরের ভেতর এমন নীরবতা নেমে এসেছিল যে মনে হচ্ছিল কেউ কোনো কথা বললেই যেন সেই নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। শাশুড়ি বিছানার ধারে বসে আছেন, তার চোখ লাল, কাঁপা কাঁপা হাত দিয়ে আঁচল চেপে ধরে আছেন। তৃষা মেঝেতে বসে আছে মাথা নিচু করে। সোহেল দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর আমি মাঝখানে দাঁড়িয়ে সব কিছু বোঝার চেষ্টা করছি, মেলানোর চেষ্টা করছি। শাশুড়ি ধীরে বললেন, তোরা এতক্ষণ ধরে জানতে চাইছিস খুনি কে, কিন্তু সত্যিটা তোদের সহ্য হবে কিনা আমি জানি না। সোহেল গম্ভীর গলায় বলল, মা, আজ আর কিছু লুকাবেন না। এত বছর ধরে যা লুকিয়েছেন আজ সব কিছু বলুন। শাশুড়ি চোখ বন্ধ করলেন। মনে হচ্ছিল তিনি বহু বছরের একটা ভার নামাতে যাচ্ছেন। সেই মানুষটাকে আমি মেরেছিলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তৃষা মাথা তুলে তাকালো। আপনি? ঘরের ভেতর যেন বাতাস জমে গেল। শাশুড়ি ধীরে বলতে শুরু করলেন, 25 বছর আগের রাত। সেই সময় এই বাড়িতে অনেক অশান্তি ছিল। তিনি বললেন, আমার প্রথম স্বামী খুব রাগী মানুষ ছিল। আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সে আমাকে শান্তিতে থাকতে দিত না। এক রাতে হঠাৎ সে বাড়িতে আসে। সেদিন গভীর রাত, বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সে আমাকে জোর করে নিয়ে যেতে চাইছিল। শাশুড়ি বললেন, তার গলা কাঁপছিল। আমি ভয় পেয়ে যাই। তখন রফিক উঠান থেকে ভেতরে আসে। রফিক ছিল আমাদেরই বাড়ির চাকর। আমি চুপ করে শুনছিলাম। রফিক তখন এই বাড়ির কাজের মানুষ ছিল, শান্ত স্বভাবের একজন মানুষ। সে শুধু শাশুড়িকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু তখনই সোহেলের বাবা ঘর থেকে বের হয়ে আসে। হঠাৎ তিনজনের মধ্যে ভয়ঙ্কর ধস্তাধস্তি শুরু হয়। প্রথম স্বামী রাগের মাথায় একটা লোহার রড তুলে নেয়। সে সোহেলের বাবাকে মারতে যায়। ধস্তাধস্তির মধ্যে রডটা সোজা রফিকের মাথায় লাগে। রফিক মাটিতে পড়ে যায়। তৃষা নিঃশ্বাস আটকে শুনছে। তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ততক্ষণে ঝগড়া থামেনি। প্রথম স্বামী তখনও চিৎকার করছে, আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। তখন আমার পিঠে আঘাত লাগে। আমি তখন রান্নাঘরের পাশে দাঁড়িয়েছিলাম। শাশুড়ির চোখে জল জমে উঠল। আমার সামনে একটা বড় বঁটি ছিল।
কাঁপা গলায় বললেন, আমি শুধু তাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু ধস্তাধস্তির মধ্যে বটির আঘাত সরাসরি তার গলায় লাগে। লোকটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ঘর এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। আমি বুঝতে পারলাম সে আর বেঁচে নেই। রফিককে হাসপাতালে নেওয়া, তারপর সবাই ছুটে যায় রফিকের কাছে। সে তখনও বেঁচে ছিল, কিন্তু মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা কয়েকদিনের চেষ্টা করার পর সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। কিন্তু তখন পুলিশের কাছে খবর পৌঁছে যায়, কারণ বাড়িতে একজন মানুষ মারা গেছে কিনা। পুলিশ এসে তদন্ত শুরু করে। রফিক তখনও পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু জ্ঞান ফিরেছিল। একদিন পুলিশ তাকে জিজ্ঞেস করে, এই খুন কে করেছে? ঘরের ভেতর সবাই নিঃশ্বাস আটকে ছিল, কিন্তু রফিক এমন একটা কথা বলল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। সে বলেছিল, খুনটা আমিই করেছি। অর্থাৎ খুনটা রফিকই করেছে, সে নিজে মুখে বলল। আমি অবাক হয়ে বললাম, আপনি করেননি? তবুও তিনি দোষ নিলেন? শাশুড়ির চোখ ভিজে উঠল। হ্যাঁ, কেন রফিক দোষ নিজের উপর নিল? রফিক পুলিশকে বলেছিল ঝগড়ার সময় রাগের মাথায় সেই আঘাত করেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে, মামলা আদালতে যায়। সোহেলের বাবা অনেক চেষ্টা করেছিল সত্যিটা লুকাতে, কিন্তু রফিক আদালতে দাঁড়িয়ে সেই একই কথা বলে। সে নিজেই বলেছিল, খুনটা আমিই করেছি। কেন তাকে জোর করেনি? কেউ আর তাকে বাধাও দিতে পারেনি। সে নিজেই দোষ স্বীকার করেছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? শাশুড়ি চোখ মুছলেন, কারণ সে জানত যদি সত্যিটা বের হয় তাহলে আমি জেলে যাব। তার গলা ভেঙে গেল। আর তখন তৃষা ছোট ছিল, তার দেখাশোনা করার কেউ থাকতো না। ঘরের ভেতর নিস্তব্ধতা। শাশুড়ি বললেন, রফিক শুধু একটা কথাই বলেছিল, আপা, আমার ছোট তৃষা মেয়েটাকে মানুষ করবেন। জন্মের সময় তার মা মারা গেছে, এটা কোনো দিন বুঝতে দিবেন না, আর আমার পরিচয়ও ওকে দিবেন না। আপনাদের মেয়ে হিসাবে মানুষ করবেন আপা। তৃষার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। রফিকের শেষ পরিণতি। মামলা কয়েক বছর চলে গেল, শেষ পর্যন্ত আদালতে তাকে মৃত্যুদণ্ড দেয়। সেদিন আদালতে দাঁড়িয়ে সে শেষবার বলেছিল, আমার মেয়েটাকে ভালোভাবে বড় করবেন। কয়েক বছর পর তার ফাঁসি কার্যকর হয়। ঘরের ভেতর তখন আর কেউ কোনো কথা বলতে পারছি না। তৃষা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখ লাল। তাহলে আমার বাবা জানতেন তিনি নির্দোষ, তবুও তিনি দোষ নিয়েছিলেন। শাশুড়ি মাথা নিচু করে বললেন, হ্যাঁ মা। তৃষা কাঁপা গলায় বলল, আমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ। তৃষা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে বলল, আমি এতদিন প্রতিশোধ নিতে চেয়েছি। তার গলা ভেঙে গেল, কিন্তু আমার বাবাই নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে গেছে। শাশুড়িও কাঁদতে লাগলেন, আমি জীবনে কোনো দিন এই অপরাধের বোঝা নামাতে পারিনি। তৃষা মা, আমি এই অপরাধ বোধ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি। বাইরে তখন ভোরের আলো ফুটছে, সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। তৃষা ধীরে গিয়ে শাশুড়ির সামনে দাঁড়ালো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে ক্ষমা করতে একটু সময় দিতে হবে। আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু একটা কথা সত্য, আপনি আমাকে
এমন মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন, আমি বুঝতেই পারি না যে আমি আপনার মেয়ে না। শাশুড়ির দিকে তাকালেন। তৃষা বলল, আমার বাবা খারাপ মানুষ ছিলেন না। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো, আর আমি বুঝলাম কিছু সত্য ভারী হয়, যে মানুষ সারা জীবন ধরে তা বয়ে বেড়ায়, আর সেই সত্য একদিন বের হলে পুরো জীবনের গল্পটাই বদলে যায়। এ যেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পের মতো, শেষ হয়েও হলো না শেষ। রফিক কোনো দোষ না করেও নিজে দোষী সাজল তার একমাত্র কন্যাকে বাঁচানোর জন্য, তার আপাকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, আমার গল্প আপনাদের কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, কেমন গল্প আমার থেকে আপনারা শুনতে চান সেটা কিন্তু অবশ্যই বলতে ভুলবেন না। আমি বিচিত্রা সব সময় চেষ্টা করব সেরা জিনিসটা সেরা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে।